হুগলি জেলার খানাকুলের কৃষ্ণনগরে রয়েছে গুপ্ত বৃন্দাবন। প্রায় 550 বছর পূর্বে নির্মিত 9 চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির। আনুমানিক 400 বছর পূর্বে নির্মিত 72 ফুট উঁচু শ্রী শ্রী গোপীনাথজিউ মন্দির। টেরাকোটার কারুকার্য মণ্ডিত শ্রী শ্রী রাধা বল্লভ মন্দির এবং এই কৃষ্ণনগর গ্রামের পার্শ্ববর্তী রাধানগর গ্রামে অবস্থিত পঞ্চদশ শতকের শেষ ভাগের রামমোহনের জন্মস্থান। আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরে দেখাবো এই পুণ্যভূমি আর জানাবো এই সমস্ত দ্রষ্টব্য স্থানের সমস্ত ইতিহাস ও বর্তমান। আরও আপনাদের শোনাবো শ্রী শ্রী গোপীনাথজিউ মন্দিরের অপূর্ব প্রসাদ গ্রহণের পদ্ধতি সম্বন্ধে। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের বিখ্যাত তীর্থস্থান তারকেশ্বরের তারকেশ্বর রেল স্টেশনে। আর আমাকে যারা প্রথম দেখছেন তাদের বলি, আমি সুমন্ত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ম্যান সুমন্ত। আজ এই তারকেশ্বর নাম শুনেই আপনারা হয়তো অনেকেই ভাবছেন আজ আমি ঘুরে দেখাবো তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দির, কিন্তু তা নয়। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের একটি জাগ্রত তীর্থক্ষেত্র যেটি অবস্থিত এই হুগলি জেলার খানাকুলে। তবে আজকের এই ভ্রমণ কাহিনী আপনাদের কাছে তুলে ধরবো দুটি এপিসোডে। প্রথম এপিসোডে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো গোপীনাথজিউ মন্দির, রাধা বল্লভ মন্দির ও রাজা রামমোহন রায়ের বাড়ি, এবং দ্বিতীয় এপিসোডে আমি আপনাদের দেখাবো রত্নাবলী মায়ের মন্দির এবং ঘণ্টেশ্বর শিব মন্দির। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার বেরিয়ে পড়ি স্টেশন চত্বরের বাইরে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, খানাকুলের বাস ধরার জন্য আপনাদেরকে তারকেশ্বর স্টেশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বাইরে চলে যেতে হবে। তারকেশ্বর স্টেশন চত্বরের বাইরে দাঁড়িয়ে সবার প্রথম আপনাদেরকে জানিয়ে দিই, এই খানাকুলে আপনারা হাওড়া অথবা কলকাতা থেকে সবচাইতে সহজ পথে আসবেন কিভাবে। সেক্ষেত্রে আপনাদেরকে হাওড়া থেকে তারকেশ্বর, গোঘাট অথবা আরামবাগগামী লোকাল ধরে সবার প্রথম চলে আসতে হবে এই তারকেশ্বর স্টেশনে। স্টেশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এখন চলেছি তারকেশ্বর বাস স্ট্যান্ডের দিকে। এখান থেকেই ধরে নেব আজকে খানাকুলগামী বাস। তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে খানাকুল যাবার জন্য আপনাদেরকে ধরে নিতে হবে এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে দিগরুইঘাট বাস, এই বাসটি। এখান থেকে সময় লাগে, কন্ডাক্টর দাদা জানালেন 1 ঘন্টা 10 মিনিটের মতো, আর ভাড়া পড়বে 30 টাকা। আপনাদেরকে নামতে হবে রাজা রামমোহন রায় কলেজ মোড়ে। আজকের যাত্রাপথে আমি যেহেতু যাত্রা করছি আমার 2 চাকা যানের সাহায্যে, তাই তারকেশ্বর স্টেশন থেকে সচরাচর যে পথে বড় গাড়ি যায়, বাস অথবা বড় গাড়ি, সেই পথে না গিয়ে আমি একটু শর্টকাট ধরে নিয়েছি। এখন এসে উপস্থিত হয়েছি এই গরুমারা খালের সামনে। তো এখানে একটি কাঠের সাঁকো রয়েছে, এই সাঁকো দিয়েই আমাকে পার হয়ে ওপারে যেতে হবে। দুদিকে সবুজ বনানী ও কৃষি জমির বুক চিরে চলে গিয়েছে কালো সরু পিচের রাস্তা। এ পথে যাত্রা করতে আমি কিন্তু বেশ উপভোগ করছি। আরও কিছুটা চলার পর এসে পড়লাম গরুমারা খালের প্রধান নদী মুন্ডেশ্বরীর সামনে। যাত্রাপথে চলতে চলতে আরও একবার থমকে দাঁড়ালাম, কারণ সামনে রয়েছে সুবিশাল মুন্ডেশ্বরী নদী। এই নদীর উপর দিয়েও রয়েছে কাঠের সাঁকো। এই সাঁকো দিয়ে এখন আবার পার হয়ে ওপারে চলে যেতে হবে। আজ সূর্য ওঠার আগে আমি ঘুম থেকে উঠে একদম ভোর বেরিয়ে সবার প্রথম চলে গিয়েছিলাম তারকেশ্বর স্টেশনে। আর আজ এই তারকেশ্বর স্টেশনে যাওয়ার আমার একমাত্র কারণ হলো আপনাদেরকে, অর্থাৎ আমার ভিউয়ার্সদের, আজকের এই গন্তব্যে যাওয়ার ব্যাপারে সঠিক পথ ও সহজ পথ দেখিয়ে দেওয়া। তাই আমার বাড়ি থেকে এই খানাকুলের দূরত্ব 38 কিলোমিটার, আবার তারকেশ্বর স্টেশন থেকে খানাকুলের দূরত্ব 35 কিলোমিটার, আর আমার বাড়ি থেকে এই তারকেশ্বর স্টেশনের দূরত্ব 42 কিলোমিটার। আপনাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমাকে প্রায় 40 কিলোমিটার পথ অতিরিক্ত জার্নি করতে হলো। সে যাই হোক, আজকের ভিডিও দেখে কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ভিডিও কেমন লাগছে। আর আমি আশা করব আজকের আমার এই ভিডিও
আপনারা সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। অবশেষে তারকেশ্বর স্টেশন থেকে প্রায় 35 কিলোমিটার পথ জার্নি করে আমি এখন এসে উপস্থিত হয়েছি হুগলির খানাকুলের কৃষ্ণনগর গ্রামের গোপীনাথজিউ মন্দিরের খুব কাছেই। আপনারা যারা বাসে আসবেন তারকেশ্বর স্টেশন থেকে আপনাদেরকেও এই স্টপেজেই নেমে যেতে হবে। এই স্টপেজটি হলো রাজা রামমোহন রয় কলেজ মোড়। এই যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী গোপীনাথ সুইটস, এটি হলো ল্যান্ডমার্ক। গোপীনাথ সুইটসের পাশ দিয়েই নেমে গেছে একটি ঢালাই রাস্তা, আর এই রাস্তা থেকেই দেখা যাচ্ছে আজকের আমাদের প্রথম গন্তব্য গোপীনাথজিউর মন্দির চত্বর। আর যারা আপনারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন, মন্দির চত্বরের সামনেই অনেক বড় খোলা জায়গা, এখানেই আপনারা গাড়ি পার্কিং করতে পারেন। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে কোনো টাকা পয়সা দিতে হয় না। মন্দির চত্বরে প্রবেশ করেই সবার প্রথম চোখে পড়বে শ্রী শ্রী গোপীনাথজিউ রাসমঞ্চ, যেটি স্থাপিত হয়েছিল 1406 বঙ্গাব্দে। প্রতি বছর রাস উৎসবে মূল মন্দিরের গোপীনাথজিউকে দোলায় চড়িয়ে নিয়ে আসা হয় 3 দিনের জন্য এই মন্দিরে। ঠিক এর বিপরীতে আছে সুন্দর একটি রাজমঞ্চ। পুরাতন রাজমঞ্চটি বন্যায় নষ্ট হয়ে যায়, তাই এই নতুন রাজমঞ্চ নির্মাণ করে বর্তমান মন্দির কমিটি। এই মঞ্চটি নিবেদন করা হয় রাধা বল্লভজিউকে। গোপীনাথজিউ মন্দিরের সিংহদুয়ারের সামনে রয়েছে একটি বকুল গাছ, যেটি অভিরাম ঠাকুর দাপর যুগের পরিত্যক্ত মুরলী কাষ্ঠ দ্বারা সৃজন করেছিলেন। এই গাছের একটি বিশেষত্ব হলো এই গাছে সবসময় ফুল হয় কিন্তু কোনো ফল হয় না। এই মন্দির চত্বরে পাশাপাশি রয়েছে দুটি মন্দির, গোপীনাথজিউ মন্দির এবং রাধা বল্লভ মন্দির। প্রথমে আমরা ঘুরে দেখব গোপীনাথজিউ মন্দির। শ্রী শ্রী গোপীনাথজিউর সিংহদুয়ারটি আকারে সুবিশাল। এই সিংহদুয়ারের দুপাশে রয়েছে দুটি ঘর, তার উপরে দুটি নববধখানা এবং সবার উপরে রয়েছে পাহারারত দুটি সিংহের প্রতিমূর্তি, যাদের উপস্থিতি জানান দিচ্ছে এটি সিংহদুয়ার। কথিতে আছে শ্রী শ্রীমৎ অভিরাম গোস্বামীর আবির্ভাব হয়েছিল 1478 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সখা ও বৈষ্ণব মহাজন নিত্যানন্দের পারিষদ। বলা হয় ত্রেতা যুগে শ্রী রামলীলায় ইনি ভরত, দাপরে শ্রী কৃষ্ণলীলায় শ্রীধাম সখা, আর কলিযুগে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বাদশ গোপালের অন্যতম প্রথম গোপাল। এই দ্বাদশ গোপালের মাধ্যমে বাংলার বিভিন্ন স্থানে শ্রীপাঠ স্থাপন করেছিলেন নিত্যানন্দ। তাদের মধ্যে প্রথম গোপাল শ্রী অভিরাম গোস্বামী, যিনি রামদাস নামেও পরিচিত ছিলেন। তিনি এই হুগলির কৃষ্ণনগর শ্রীপাঠের প্রতিষ্ঠাতা। কৃষ্ণনগর গ্রামে থাকার সময় শ্রী অভিরাম ঠাকুর স্বপ্নাদেশ পেয়ে এই রামকুণ্ড থেকে গোপীনাথজিউর মূর্তি উদ্ধার করেন। কৃষ্ণনগরে থাকার সময় অভিরাম গোস্বামী একদিন স্বপ্নাদেশ পেয়ে একটি সরোবর থেকে, যা বর্তমানে রামকুণ্ড নামে পরিচিত, গোপীনাথজিউর বিগ্রহ উদ্ধার করে এই স্থানে পণ্যকুটিরে দেবতাকে স্থাপন করে নিত্য পূজা শুরু করেন। পরে বর্তমানে নবরত্ন মন্দিরে তা স্থাপন করা হয়। পরবর্তীকালে এই নবরত্ন মন্দির নির্মাণ করেন গোপালনগর গ্রামের বাসিন্দা শ্রী নারায়ণ সিংহ। গোপালনগর গ্রামের বাসিন্দা নারায়ণ সিংহর এই মন্দির গড়ারও এক আশ্চর্য ঘটনা আছে। নারায়ণ সিংহ মহাশয় স্বস্তিক পুরীর জগন্নাথ ধামে কৃষ্ণনগরের পথ দিয়ে যাচ্ছিলেন। পথে এক ব্রাহ্মণের বেশে গোপীনাথ দেখা দিয়ে বলেন, এখানে যদি জগন্নাথ দর্শন পাও তাহলে এত কষ্ট করার কি প্রয়োজন। এই বলে ব্রাহ্মণ জগন্নাথ রূপে প্রথমে দর্শন দিয়ে তারপর গোপীনাথ রূপে দর্শন দিয়ে নারায়ণ সিংহকে এখানে তার জন্য শ্রী মন্দির নির্মাণের আদেশ দিলেন। নারায়ণ সিংহ কর্তৃক নির্মিত হয় 60 ফুট উঁচু 9 চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির। এখানেই গোপীনাথের পূজা মহা সমারোহে হতে থাকল। তার প্রায় 150 বছর পর আরামবাগ থানার মাধবপুর গ্রামের রায় পরিবারের এক জমিদার পাশের এই নতুন মন্দিরটি গড়ে দেন। নবরত্ন মন্দির গড়ার প্রায় 150 বছর পর আরামবাগ থানার মাধবপুর গ্রামের রায় পরিবারের এক জমিদার
এই মন্দিরের পাশে 72 ফুট উঁচু বিরাট আরেকটি মন্দির গড়ে দেন। এখানে মন্দিরের বিগ্রহের জন্য শয়ন ঘরও তৈরি করে দেন। বর্তমানে নতুন মন্দিরেই পুজো পাঠ চলে। এই মন্দিরের সামনে রয়েছে 38 ফুট লম্বা, 35 ফুট চওড়া ও 18 ফুট উঁচু 40 থামযুক্ত একটি বিরাট নাট মন্দির। মন্দির চত্বরে স্থানীয় বৈষ্ণব পরিবার এক দিদিভাই তিলক সেবা দিচ্ছেন। ওনার কাছ থেকে আমি সেবা নিয়ে নেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলুন এবার মন্দিরে প্রবেশ করে ভগবানের দর্শন করি, আর আপনাদেরকেও শ্রী শ্রী গোপীনাথজির দর্শন করাই। খানাকুলের কৃষ্ণনগরে গোপীনাথজির মন্দিরে প্রভুকে দর্শন করলেই মন প্রাণ সব জুড়িয়ে যায়, এক আলাদা শান্তি অনুভব হয়। এই মন্দিরের রত্নবেদীর মধ্যস্থলে বিরাজ করছেন কোষ্ঠীপাথরের শ্রী গোপীনাথজির মণিময় মূর্তি, এবং তার দক্ষিণে শ্রী বলরামের দারুময় মূর্তি ও বামে রয়েছে শ্রী অভিরাম গোস্বামীর দারুময় মূর্তি। সম্মুখে শ্রীধর নারায়ণ শিলা, শিলার দক্ষিণে বলরামের সম্মুখে রয়েছে দারুময় শ্রী মদনমোহন মূর্তি, এবং অভিরামের সম্মুখে অষ্টধাতুর রাধারানী সহ মণিময় ব্রজবল্লভ। গোপীনাথজিও মন্দিরে এসে প্রসাদ গ্রহণের জন্য আমি কুপন সংগ্রহ করে নিয়েছি। গতকাল আমি ফোনে জানিয়ে দিয়েছিলাম স্ক্রিনে দেওয়া এই নম্বরে যে আমি এখানে এসে প্রসাদ গ্রহণ করব। তাই এখানে এসে আমি কুপনটি সংগ্রহ করে নিলাম। তো এখানে এসে আমি দেখলাম আপনারা যদি এখানে 10টা থেকে 11টার মধ্যে আসতে পারেন তো সেক্ষেত্রে অনায়াসেই আপনারা ভোগের কুপন পেয়ে যাবেন। গোপীনাথজিও মন্দির দর্শন করে বেরিয়ে এবারে চলেছি পাশের রাধাবল্লভজিও মন্দির দর্শনে। যাদবেন্দ্র চৌধুরী ও তার পৌত্র বংশীধর চৌধুরী সপ্তদশ শতাব্দীতে পণ্ডিত নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওরফে নারায়ণ ঠাকুরের সহায়তায় এই অঞ্চলে 300 গ্রাম নিয়ে খানাকুল কৃষ্ণনগরের সমাজ প্রতিষ্ঠা করেন। এই অঞ্চল সেই সময় সমগ্র বাংলায় একটি আদর্শ স্থান বলে গণ্য হতো। বংশীধর চৌধুরী খানাকুল কৃষ্ণনগর সমাজ স্থাপনের জন্য বঙ্গের বিভিন্ন স্থান থেকে সর্বশ্রেষ্ঠ কুলীন ও পণ্ডিতদের নিয়ে এসে এই স্থানে বসবাস করান। একমাত্র নবদ্বীপ ছাড়া এত পণ্ডিত ব্যক্তির বাস বাংলার আর কোথাও ছিল না বলে এই স্থানকে তখন দ্বিতীয় নবদ্বীপ বলা হতো। যাদবেন্দ্র সিংহ রায়চৌধুরী দ্বারা নির্মিত হুগলি জেলার খানাকুলের এই রাধাবল্লভজিও মন্দিরটি প্রাচীন স্থাপত্য শৈলের একটি অপূর্ব নিদর্শন। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত পূর্বমুখী রাধাবল্লভ মন্দিরটি এক রত্ন বা এক শিখর বিশিষ্ট। বর্গাকার মন্দিরের গর্ভগৃহের উপর চারচালা শৈলীর এক রত্নটি কোমরসমান আকৃতিতে সরু হয়ে উঠে যাওয়া একরত্ন মন্দির শিল্পের এক নতুন দর্শনীয় দৃষ্টান্ত। মন্দিরের সামনে ও দক্ষিণ দিকে 3টি খিলেনযুক্ত প্রবেশপথ। মন্দিরের সামনে ও দক্ষিণ দিকে অলিন্দ। মন্দিরের সামনের পুরো দেয়াল জুড়ে টেরাকোটার অলঙ্কার বর্তমান। তবে এই টেরাকোটায় মূর্তি অনুপস্থিত। দক্ষিণ দিকের দেওয়ালে অল্প টেরাকোটা এবং রত্নের পূর্ব ও দক্ষিণ দিকেও টেরাকোটা বর্তমান। অলিন্দে রঙিন পঙ্খের কাজ দর্শনীয়।
গর্ভগৃহে রাধাবল্লভ রাধিকা ও অপর একজোড়া কৃষ্ণ রাধিকা মূর্তি নিত্য পূজিত হন। রাধা বল্লভ জিওকে দর্শনের পর আবার চলে এলাম গোপীনাথ জিওর মন্দির চত্বরে প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। প্রতিদিন দুপুর 1টায় ভগবানকে নিবেদন করা হয় ভোগ। তখন কিছুটা সময় থাকে মন্দিরের দরজা বন্ধ। ভোগ নিবেদনের পর আবার ভগবানকে দর্শনের জন্য ভক্তদের উদ্দেশ্যে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। খানাকুলের কৃষ্ণনগরের এই গোপীনাথ জিও মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 8টা 30 থেকে দুপুর 1টা 30 পর্যন্ত। তারপর আবার বিকেল 5টা 30 থেকে সন্ধে 8টা পর্যন্ত। ভগবানকে ভোগ নিবেদনের পর মন্দিরের দরজা হয়েছে বন্ধ। এবার সময় হয়েছে আমাদের প্রসাদ গ্রহণ করার। আমি আগেই কুপন সংগ্রহ করে রেখেছি, এবার প্রসাদ গ্রহণ কক্ষে গিয়ে প্রসাদ গ্রহণ করে নেব। মন্দির চত্বরে ভোগ ঘরে সাধারণ ভক্তদের নিচে বসেই করতে হয় প্রসাদ গ্রহণ। তবে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে উঁচু আলাদা চেয়ার টেবিলের ব্যবস্থা। গোপীনাথ জিও মন্দিরে ভগবানকে দর্শনের পাশাপাশি এবার প্রসাদ গ্রহণ কক্ষে প্রবেশ করে আসন সংগ্রহ করে নিয়েছি প্রসাদ গ্রহণের জন্য। আজকের প্রসাদের মেনু যথাক্রমে অন্ন, শাকের ডালনা, শুক্তো, ডাল, পনিরের ডালনা, পোলাও, আলু ভাজা, চাটনি, পরমান্ন ও মিষ্টান্ন। আজ মন্দিরে এসে প্রভুকে দর্শনের পাশাপাশি করে নিলাম 9 রকম পথ সহযোগে প্রসাদ গ্রহণ। আজ মন্দিরে প্রসাদ গ্রহণের জন্য কুপন মূল্য দিতে হয়েছিল 100 টাকা। এখানে জানতে পারলাম বিভিন্ন দিনে বিভিন্ন প্রসাদের তারতম্যের সাথে সাথে কুপন মূল্যেরও তফাৎ হয়ে থাকে। খানাকুলের কৃষ্ণনগরে গোপীনাথ জিওর মন্দিরে গোপীনাথ জিওকে দর্শনের পাশাপাশি করে নিয়েছি পাশের মন্দিরে রাধা বল্লভ জিওর দর্শন, আর তার পাশাপাশি করে নিয়েছি গোপীনাথ জিওর মন্দিরে প্রসাদ গ্রহণ। এবার চলে যাব পাশের রাধানগর গ্রামে আর ঘুরে দেখব রাজা রামমোহন রায়ের বসতবাটি ও জন্মভিটা। কৃষ্ণনগরের গোপীনাথ জিও মন্দির থেকে পায়ে হাঁটা পথে 5 মিনিটের দূরত্বে আমি এখন এসে উপস্থিত হয়েছি রাধানগর গ্রামের রাজা রামমোহন রায় মেমোরিয়াল হলে। রামমোহন রায়ের জন্মভিটের উপর নির্মিত রামমোহন মেমোরিয়াল হল। এই স্থানটি অবস্থিত রাধানগর বাস স্ট্যান্ডের একদম কাছে, মেন রোডের পাশেই। 22 মে 1772 সালে রাজা রামমোহন রায় এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন। এই স্থানটি ছিল রাজা রামমোহন রায়ের বসত বাড়ি এবং এখানেই 1772 সালে 22 মে নবজাগরণের প্রতীক রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন।
আর এই সামনের যে হলটি, এটিই হলো রাজা রামমোহন রায় মেমোরিয়াল হল। এই হলটি কিন্তু অনেক বিশেষত্ব রয়েছে। এই হলটির নকশা তৈরি করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় 1916 সালে হেমলতা দেবীর হাত ধরে। এই হলটি বানানো হয়েছিল 3 ধর্মের সমন্বয়কে মাথায় রেখে। এই অংশটি গড়া হয়েছে মন্দিরের আদলে, যা হিন্দু ধর্মের প্রতীক। এই অংশটি গড়া হয়েছে ইসলাম ধর্মের প্রতীক মসজিদের আদলে। আর এই হল পেরিয়ে ফাঁকা জায়গাটিতে গড়ার পরিকল্পনা ছিল খ্রিস্টান ধর্মের প্রতীক গির্জা বা চার্চ, কিন্তু অর্থ অভাবে তা আর সম্ভব হয়নি। সালে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, যা পরবর্তীকালে ব্রহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করে। এই ব্রহ্ম সমাজের প্রধান লক্ষ্য ছিল সার্বভৌমিকতা, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। তাই রাজা রামমোহন রায়কে শ্রদ্ধা নিবেদনের জন্য রাজা রামমোহন রায় মেমোরিয়াল হলের নকশা এমন বানানো হয়েছিল। মেমোরিয়াল হলের ঠিক উল্টো দিকেই রয়েছে রাজা রামমোহন রায় পাঠাগার এবং ইংল্যান্ডের ব্রিস্টলে অবস্থিত রাজা রামমোহন রায়ের স্মৃতিসৌধের প্রতিরূপ। তিনি পরলোক গমন করেছিলেন 27 সেপ্টেম্বর 1833 সালে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে। গোপীনাথজিউ মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত রাজা রামমোহন রায় বসতবাটি পর্যটন কেন্দ্র। এখন আমি চলে এলাম রাজা রামমোহন রায়ের বসতবাটির সামনে। আমি ভিতরে গিয়ে ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো। তবে আপনাদেরকে বিশেষ তথ্য দিয়ে রাখি, এই স্থানে আসার জন্য গোপীনাথজিউ মন্দিরের কাছ থেকে আপনারা 10 টাকার বিনিময়ে অতি অবশ্যই টোটো করে আসবেন, কারণ দূরত্বটা কিন্তু অনেকটাই। এই পার্কে প্রবেশ করতে দিতে হয় জনপ্রতি 15 টাকা করে, আর গাড়ি পার্কিংয়ের জন্য দিতে হয় 10 টাকা। এছাড়া এই স্থানে বর্তমানে পিকনিকেরও সুব্যবস্থা আছে। গোপীনাথজিউ মন্দির অথবা রাজা রামমোহন রায় মেমোরিয়াল হল থেকে এই স্থানটির দূরত্ব 1.5 কিলোমিটার। এই স্থানে আসার জন্য আপনাদেরকে 10 টাকার বিনিময়ে অথবা 50 টাকার বিনিময়ে টোটো বুকিং করে আসতে হবে। প্রধান প্রবেশ পথ দিয়ে প্রবেশ করেই ডান দিকে রয়েছে সতীদাহ বেদি। 1811 সালে রামমোহন রায়ের বৌদি অলোক মঞ্জুরি দেবীর এই স্থানেই করা হয়েছিল সতীদাহ। আর এই ঘটনার প্রতিবাদেই রামমোহন রায় গর্জে উঠেছিলেন তৎকালীন হিন্দু ধর্মের এই কুপ্রথার বিরুদ্ধে। বর্তমানে এই স্থানেই গড়ে উঠেছে সতীদাহ বেদি। নাঙ্গুলপাড়ার নিজের বসত বাড়ি থেকে বিতাড়িত হয়ে 1817 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় এই বাড়িটি নির্মাণ করেছিলেন। বর্তমানে এই বাড়িটির কেবল পরিত্যক্ত দেওয়ালগুলি দাঁড়িয়ে রয়েছে। সতীদাহ বেদি থেকে আমবাগান বরাবর একটু হাঁটলেই দেখতে পাবেন এই ভগ্নপ্রায় বাড়িটি। হিন্দু ব্রাহ্মণ সমাজের বিরুদ্ধে গিয়ে রামমোহন রায় যখন লড়াই করছিলেন সতীদাহ প্রথার বিরুদ্ধে, তখন তার নিজের পিতা রামকান্ত রায় তাকে ত্যায্যপুত্র করেছিলেন। কেবলমাত্র তাদের বিশাল সম্পত্তির মধ্যে এই শ্মশান সংলগ্ন আমবাগানটি
জুটেছিল রামমোহন রায়ের কপালে। আর এখানেই তিনি 1817 সালে 3 কামরা বিশিষ্ট বাড়ি নির্মাণ করে বসবাস করতে লাগলেন। বর্তমানে কেবলমাত্র ইটের খিলেনযুক্ত ছাদবিহীন 4টে দেওয়াল দাঁড়িয়ে রয়েছে। রাজা রামমোহন রায়ের স্ত্রী উমাদেবী এখানেই থাকতেন এবং রামমোহন রায় মাঝে মাঝে কলকাতা থেকে এখানে আসতেন। বর্তমানে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2022 সালে এই স্থানটিকে ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। আজ সারাদিন ধরে আপনাদের ঘুরে দেখালাম খানাকুল ভ্রমণের প্রথম পর্ব, যেখানে আমি আপনাদের দেখিয়েছি গোপীনাথজিউ মন্দির, রাধাবল্লভ মন্দির এবং নবজাগরণের প্রতীক রাজা রামমোহন রায়ের বসতবাটি ও জন্মভিটা। এবার আমার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। ধীরে ধীরে চেষ্টা করব সারা ভারতবর্ষ দর্শন করাতে আমার চ্যানেলের মাধ্যমে। তাই সঙ্গে থাকবেন। আর ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।